আয়নায় ফালাকের পরিপাটি সাজ আর গয়না পরা প্রতিচ্ছবি দেখে সাদ একটা তাচ্ছিল্যের হাসি দিল। কিরে, বেশ সেজেছিস তো। বাড়িতে কেউ আসার কথা শুনলে কি তোর রূপ এভাবে ফেটে পড়ে, নাকি ভাবছিস আমাকে খুশি করতে না পারলেও মেহমানদের দেখিয়ে নিজের দাম বাড়াবি? তোর ভাই কি তোকে শিখিয়ে দিয়েছে কিভাবে ঢং করে সাজতে হয়? ফালাক কাঁপতে কাঁপতে বলল, না, মা আর ভাবিরা জোর করে সাজিয়ে দিয়েছে। সাদ এক ঝটকায় ফালাকের কাছে চলে এলো, রক্তমাখা হাত দিয়ে ফালাকের গলার ভারী নেকলেসটা টেনে ধরল। খোল এসব, সরা এসব শখের গয়না। সাদ নেকলেসটা এমনভাবে টানলো যে ফালাকের নরম চামড়ায় লাল দাগ বসে গেল। ফালাক যন্ত্রণায় কুঁকিয়ে উঠল। সাদ নিজের রক্তাক্ত হাতে ফালাকের চুলের পিনগুলো হ্যাঁচকা খুলতে শুরু করলো। ফালাকের কয়েকটা চুল পিনের সাথে ছিঁড়ে এলো। সাদের স্পর্শে কোনো মাইনে আছে, শুধু এক অদ্ভুত আক্রোশ, যেন বাইরে সব রাগ আর ক্লান্তি নিরীহ মেয়েটার উপর। এবার সাদ ফালাককে ছেড়ে বিছানায় গিয়ে বসলো। ভীষণ রাগ হচ্ছে। কেটে যায় কিছুক্ষণ। ফালাক ভয়ে এক পাশে বসে আছে। সাদের রক্তমাখা হাতের দিকে তাকিয়ে দেখলো ফালাক অনেক রক্ত ঝরছে। সাদের হাতের ব্যান্ডেজ ভিজে টকটকে লাল, রক্ত চুইয়ে পড়ছে। ফালাক ভয়ে ভয়ে খাট থেকে নেমে আলমারির পাশে থাকা ফার্স্ট এইড বক্সটা খুঁজে বের করলো। খুব ধীর পায়ে সাদের কাছে গিয়ে দাঁড়ালো। সাদ ফালাকের দিকে একবার আর চোখে তাকিয়ে কর্কশ স্বরে বলল, কী করতে এসেছিস তুই? তোর কাজ কর, আমার সামনে ঘেসবি না একদম। ফালাক কিছু না বলে হাঁটু গেড়ে সাদের পাশে মেঝেতে বসলো। হাত কাঁপছে। ফালাকের এত রক্ত দেখে ভালো লাগছে না। সাদকে আবার অবাক করে দিয়ে ফালাক খুব সাবধানে সাদের রক্তমাখা হাতটা নিজের হাতের ওপর নিল। হাত ছাড় বলছি। কী ভাবছিস তুই এই সেবা করে আমার মন গলাবি? তোর ভাই তোর যে রেট ফিক্সড করেছে তার চেয়ে 1 পয়সা বেশি আমি তোকে দেবো না। সর এখান থেকে। ফালাক উত্তর দিল না। পরম যত্নে পুরোনো ব্যান্ডেজটা খুলতে শুরু করলো। ফালাক আস্তে করে টানলো ব্যান্ডেজ। সাদ যন্ত্রণা একটা শব্দ করে দাঁতের দাঁত চেপে ধরলো। একটু সহ্য করেন, অনেক রক্ত বের হচ্ছে, এভাবে ফেলে রাখলে ঘা হয়ে যাবে। ফালাক কটন দিয়ে ক্ষত স্ট্যান্ডে ড্রেসিং করতে লাগলো। সাদের মতো শক্তপোক্ত মাস্তানো ফালাকের এই হাতের ছোঁয়ায় মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সাদের মনে হলো যে হাতগুলো কাল রাতে সে পিষে দিয়েছিল, সেই হাতগুলো আজ তাকে এত মমতা দিয়ে সুস্থ করার চেষ্টা করছে। সাদ ফালাকের মুখের দিকে তাকায়। ফালাকের দু চোখ এখনো লাল হয়ে আছে, সারা মুখে কালকে সে যন্ত্রণার চাপ, অথচ তার কাজে কোনো অবহেলা নেই। সাদের বুকের ভেতরে এক অদ্ভুত যন্ত্রণায় মোচড় দিয়ে উঠল, তো নিজের ইগো আর ঘৃণা তাকে আবার শক্ত করে তুলল। ব্যান্ডেজ করা শেষ হলে ফালাক সাদের হাতটা আলতো করে ছেড়ে দিল। হয়েছে, অনেক তো দরদ দেখালে, এখন যা গিয়ে নিজের সাজ খোল। তোকে দেখে আমার ঘেন্না লাগছে। সাদ হাতটা সরিয়ে নিল ঠিকই, কিন্তু এবার ফালাকের গায়ে হাত তুলল না। গটগট করে বারান্দায় চলে গেল একটা সিগারেট জ্বালাতে। ফালাক মেঝেতে বসে রক্তমাখা তুলো আর ব্যান্ডেজগুলো দেখছে। ফালাক একটা সাধারণ সুতির শাড়ি আর ব্লাউজ বের করে নিল। দ্রুত ওয়াশরুমে ঢুকে দরজা আটকে দিল। মুখের সব কড়া মেকআপ ধুয়ে ফেললো ফালাক। ধোয়ার সময় কাল রাতের কালশিটে পড়া দাগগুলো আবার স্পষ্ট হয়ে উঠল। গালের পাশে, গলায় সাদের আঙুলে সেই নীল হয়ে যাওয়া ছাপ। কিছুক্ষণ পর শাড়ি পরে বের হয়ে এলো ফালাক। ফালাক ভাবলো সাদ হয়তো ঘরে নেই, কিন্তু ওয়াশরুম থেকে বেরোতে দেখলো সাদ এখনো বারান্দায় ঠিক আগের মতোই দাঁড়িয়ে আছে। সিগারেটের ধোঁয়াগুলো কুণ্ডলি পাকিয়ে ঘরের ভেতর ঢুকছে। ঘরটা একদম নিস্তব্ধ, শুধু ঘড়ির টিকটিক শব্দ আর বারান্দা থেকে আসা বাতাসের ঝাপটা। ফালাক খাটের এক কোণে খুব সন্তর্পণে গিয়ে বসলো, যেন কোনো শব্দ না হয়। সাদের দিকে তাকাতেই ভয় পাচ্ছে। সাদের জ্বলন্ত সিগারেট লাল অংশটুকু একটু ধুবোতার মতো জ্বলজ্বল করছে। অনেকক্ষণ পর সাদ রুমে আসলো। ফালাককে একদম স্নিগ্ধ লাগছে। ফালাকের কাছে গিয়ে সাদ ফালাকের 2 হাত মাথার ওপর তুলে ধরলো। সাদের গরম নিঃশ্বাস ফালাকের গলায় লাগছে। ফালাক আজ আর চিৎকার করল না। বুঝতে পেরেছে মাস্তানের কাছে দয়া ভিক্ষা করা বৃথা। সে শুধু চোখ বন্ধ করে নিজের ভাগ্যকে মেনে নিল। আক্রোশে আর উন্মাদনায় ফালাকের সুতির শাড়ির আঁচলটা হ্যাঁচকা টানে সরিয়ে দিল। রাতের অন্ধকার ঘরে আবার শুরু হলো এক অসম লড়াই। সাদের প্রতিটি স্পর্শে ছিল আক্রোশ আর দাবি, যেন সে বুঝিয়ে দিচ্ছে এই শরীরে কেবল তার একার অধিকার। ফালাক পিষ্ট হতে হতে শুধু ভাবল, এই রাত কি কোনোদিন শেষ হবে না? ভোরের আলো মির্জা ভিলার জানালা দিয়ে উঁকি দিচ্ছে। সারা শরীরে অসহ্য যন্ত্রণা, মনের ভেতর জমে থাকা একরাশ হাহাকার নিয়ে ফালাক খুব ভোরেই ঘুম থেকে উঠল। পাশের মানুষটা তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। ফালাক খুব সাবধানে বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে গিয়ে গোসল সেরে নিল। আজ সে একটা সাধারণ নীল রঙের সুতি শাড়ি পরেছে। ভেজা চুলগুলো পিঠের ওপর ছড়িয়ে দিয়ে সে ধীর পায়ে নিচে নেমে এলো। পুরো বাড়ি তখনও নিস্তব্ধ। মির্জা বাড়ির কেউ এখনও ঘুম থেকে ওঠেনি। রান্নাঘরে গিয়ে ফালাক দেখলো কাজের লোকগুলোও আসেনি। নিজে আটা মেখে রুটি বেলতে শুরু করলো। নরম হাতগুলো রুটি বেলার সময় কাঁপছে ওঠে, কিন্তু সে নিজেকে ব্যস্ত রাখতে চাইলো। ফালাক যখন রুটিগুলো সেঁকছিল, তখন সাদের মা আর সাদের কাকি রান্নাঘরের সামনে দিয়ে যাচ্ছিলেন। ফালাককে দেখে ওনারা অবাক হয়ে থমকে দাঁড়ালেন। ওমা ফালাক, তুমি সাত সকালে উঠে পড়লে যে মা, আর এসব কি করছো? রুটি বানাচ্ছ কেন তুমি? বাড়িতে তো লোক আছে এসব করার জন্য। ঠিকই তো, নতুন বউ তুমি, এত তাড়াতাড়ি রান্নাঘরে ঢোকার কি দরকার ছিল? শরীরটা তো তোমার ভালো লাগছে না মা, মুখটা কেমন ফ্যাকাশে হয়ে আছে। ফালাক মাথা নিচু করে রুটি সেঁকতে সেঁকতে ম্লান হাসলো। ফালাক, না মা, ঘুম ভেঙে গেল তো, তাই ভাবলাম আপনাদের সবার জন্য নাস্তাটা আমি তৈরি করি, কাজ করলে ভালো লাগে।
লক্ষ্মী মেয়ে তুমি। ফালাক বুঝলো এবারের বড়রা তাকে মায়া করছে, তবে ওপরতলায় যে মানুষটা আছে তার মায়ের কোনো চিহ্ন নেই। চুপচাপ রুটিগুলো হটপটে রাখতে লাগলো। সাদের মা আর কাকি শাশুড়ির সাথে নাস্তার আয়োজন শেষ করে ফালাক আর নিচে দাঁড়ালো না। ওপরতলা নিজের রুমে ফিরে এলো। ঘরে ঢুকে দেখলো ঘরটা সে আগের মতো অগোছালো হয়ে আছে। সাদ এখনও গভীর ঘুমে আচ্ছন্ন। বিছানা একপাশে অগরে ঘুমিয়ে আছে, গায়ের চাদরটা অর্ধেক মেঝেতে লুটিয়ে পড়েছে। ফালাক খুব সাবধানে পা টিপে টিপে ঝাড়ু হাতে নিল। মেঝের ধুলো আর সাদের ফেলে রাখা সিগারেটের ছাই সবকিছু সে পরম ধৈর্যে পরিষ্কার করতে লাগলো। রুম ঝাড়ু দেওয়া শেষ করে ফালাক আলতো করে সাদের গায়ের চাদরটা টেনে ঠিক করে দিল। লোকটা যখন জেগে থাকে তখন সে এক জ্বলন্ত আগ্নেয়গিরি, কিন্তু ঘুমের ঘরে তার চোখ মুখে এক অদ্ভুত প্রশান্তি যা ফালাককে ক্ষণিকের জন্য অবাক করলো। ফালাক বারান্দায় গিয়ে দাঁড়ায়। ভোরের স্নিগ্ধ বাতাস তার ভেজা চুলে দোলা দিয়ে যাচ্ছে। সামনের বিশাল বাগানের শিশির ভেজা ঘাস আর দূরের রাস্তার ব্যস্ততা সবই যেন এক অদ্ভুত নিস্তব্ধতায় মোড়া। ফালাক রেলিং ধরে দাঁড়িয়ে এলো, তার চোখে শূন্যতা। কাল পর্যন্ত সে ছিল তার ভাই ভাবির আশ্রয়, এক বোঝা, আর আজ সেই বিশাল অট্টালিকার এক বন্দিনী। পেছনে ঘরের ভেতর সাদ এখনো ঘুমিয়ে। ফালাক জানে এই মানুষটা জেগে উঠলে আবার শুরু হবে তার শাসন, তার ঘৃণা আর অবজ্ঞার সুর। তবু এই মুহূর্তে শান্ত পরিবেশটা ফালাক খুব উপভোগ করছে। আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, আল্লাহ আমাকে সহ্য করার শক্তি দিও। বারান্দার কোণে রাখা টবে একটা ছোট গোলাপ কুড়ি ফুটেছে। ফালাক সেদিকে তাকিয়ে রইল। দুপুরে সাদের 3 ভাই বাড়িতে এলো। ড্রয়িং রুমে তখন বেশ আড্ডা জমেছে। ফালাক ট্রেতে করে শরবত নিয়ে এলো। সাদা সুতি শাড়িতে তাকে খুব সাধারণ কিন্তু স্নিগ্ধ লাগছে। সাদের ভাই আয়ান ডাক্তার, মেজর চাচার ছেলে ঈশান যে এখন বাড়ির ব্যবসা সামলায়, আর সবার ছোট ফারহান ভার্সিটি পড়ুয়া। তারা 3 জনেই সাদের নেওটা। এই দুদিনে এদের সাথে কথা হয়নি, তবে ফালাক আজকে দুপুরে যেন জেনেছে তার ননদের কাছে এরা 3 জন ফালাকের দেওয়ার। আমি আয়ান, সাদ মির্জার ভাই, বাড়ির ডাক্তার হয়েও ভাইটার মেজাজ কোনোদিন ঠিক করতে পারলাম না। ফালাক মাথা নিচু করলো। ঠিক তখন ফারহান সবাই পা তুলে বসে ফোনে গেম খেলছিল। মুখ তুলে ফালাকের দিকে তাকালো, তার চোখে দুষ্টুমি। ওরে বাবা, সাদ ভাইয়ের ঘরে একদম চাঁদের কণা এসেছে পড়েছে। ভাবি, তুমি কলেজে পড়ার বয়সে এই হিটলারের সাথে ঘর করতে এলে কেন? আমি তো ভেবেছিলাম ভাইয়ের বয় কোনো মেয়ে বাড়িতে পাই দেবে না। ফালাক ফারহানের কথা একটু হাসলো। আপনারা সবাই খুব ক্লান্ত, শরবতটা খেয়ে নিন, ভাইয়েরা ক্লান্ত দেখাচ্ছে আপনাদের। ওরা 3 জনই একে অন্যের দিকে তাকাচ্ছে। এত মিষ্টি করে বলছে, কি কোমল মেয়েটা। আয়নের বেশ মায়া হলো, তার ভাইটা যেন বেশ রাগী স্বভাবের। ঠিক তখনই সিঁড়িতে বুটের শব্দ হলো। সাদ নামছে। ফারহান চট করে সোফা থেকে পা নামিয়ে সোজা হয়ে বসলো। ইমতিয়াজও তার হাসি খুশি মুখটা গম্ভীর করে ফেললো। সাদের উপস্থিতিতে যেন এই বাড়ির বাতাসও ভারী হয়ে যায়। সাদ ড্রয়িং রুমে ঢুকলো, দেখলো ফালাক তার ভাইয়ের সাথে কথা বলছে। তার কপালে ভাঁজ পড়লো। কি হচ্ছে এখানে? ফালাক, তোকে কি সারাদিন কোনো কাজ নেই? ড্রয়িং রুমে দাঁড়িয়ে আড্ডা দেওয়া শুরু করেছিস, যা এখান থেকে। আয়ান বাধা দিয়ে বলল, আরে ভাইয়া, আমরা তোর সাথে পরিচিত হচ্ছিলাম, ও তো এখন আমাদেরও বোন। সাদ কোনো কথা না বলে ফালাকের দিকে তীব্র চোখে তাকালো। সাদ একটা সোফায় পা ছড়িয়ে বসে, তার চোখে মুখে রাজ্যের বিরক্তি। আয়ান, ঈশান আর ফারহান 3 জনে এখন সাদের মুখোমুখি। সাদ পকেট থেকে সিগারেট বের করলো। এই বাড়িতে সে কাউকে তোয়াক্কা করে না। ভাইয়া ভাবি এ বাড়িতে আসার পর তুই কি একবারও ওর সাথে শান্ত হয়ে কথা বলেছিস? আমরা সব জানি মেয়েটা এতিম, ওকে এভাবে সারাক্ষণ শাসনে রেখো না। সাদ একটা তাচ্ছিল্যের হাসি দিল। তোরা জানিস না মেয়েটার বংশটাই লোভী, ওর ভাই একে বিক্রি করেছে। যে টাকার বিনিময়ে এসেছে তাকে কেন আমি মাথায় তুলে রাখবো? ও শুধু এই বাড়িতে কাজ করবে আর আমি চুপচাপ থাকবে, এটাই ওর পরিচয়। ফালাকের বুকটা কেঁপে উঠলো। ভাইদের সামনে অপমান আর সহ্য হচ্ছিল না। ফারহান এবার কথা বলে উঠলো, ভাইয়া তুমি সব কিছুর মধ্যে টাকার মাস্তানি কেন আনো? ভাবি তো কোনো দোষ করেনি, দেখো ও কত সুন্দর করে সকাল থেকে সবার জন্য রুটি বানিয়েছে। তোমার হাতের ব্যান্ডেজটাও নাকি ওই করে দিয়েছে। ও যদি লোভী হতো তবে কি তোমার মতো রাগী লোকের সেবা করতো? সাদ ফারহানের দিকে রাগী চোখে তাকায়। ফারহান নিজের পড়াশোনায় মন দে, বড়দের মাঝখানে বেশি কথা বলবে না। তোরা ওকে প্রশ্রয় দিয়েছিস বলে ওর সাহস বাড়ছে। ঈশান বলল, ভাই আমরা চাই ভাবি এই বাড়ির একজন হয়ে থাকুক। ভাবি তুমি একদম ভয় পেও না, আমরা তোমার সাথে আছি। ফালাক নিচু স্বরে বলল, ঠিক আছে ভাইয়া। সাদ হঠাৎ উঠে দাঁড়ালো। সে ফালাকের সামনে এসে খুব নিচু হয়ে তার চোখের দিকে তাকালো। ফালাক ভয় পেয়ে দ্রুত দৌড়ে গিয়ে রান্নাঘরে চলে গেল। আয়ান দীর্ঘশ্বাস ফেলল, বুঝলো সাদকে বোঝানো অসম্ভব। সাদ গটগট করে বাইরে বেরিয়ে গেল। রাতের ডাইনিং টেবিলে, বিশাল টেবিলের এক প্রান্তে বসে আছে সাদের বাবা। তার চোখে মুখে বিরক্তি স্পষ্ট। পরিবারের বাকিরা খেতে বসেছে। ফালাক এক কোণে দাঁড়িয়ে সবার পাতে খাবার তুলে দিচ্ছিল। সাদ গটগট করে এসে চেয়ার টেনে বসলো। পুরো ঘরটা যেন আরো নিস্তব্ধ হয়ে গেল। সাদের শার্টের হাতা গোটানো, চোখে সে একই অবাধ্য চাউনি। কেবল ভাতে হাত দিয়েছে অমনি সাদের বাবা গম্ভীর গলায় বলে উঠলেন, শুনেছি আজকেও বাজারে বড় ঝামেলা হয়েছে। লোকে বলে সাদ মির্জা এলাকা শাসন করে, আর আমি শুনে আমার ছেলে এখন রাস্তার মাস্টার। মির্জা বাড়ির মান সম্মান তো ধুলোয় মিশিয়ে দিচ্ছিস। এই অসভ্য জীবন তুই কবে ছাড়বি? সাদ খাওয়া থামিয়ে তার বাবার দিকে স্থির চোখে তাকালো। তার চোয়াল শক্ত হয়ে এলো। মান সম্মানের কথা আপনি বলেছেন, যার জীবন অর্ধেকটা আমি একা
লড়াই করে পর্যন্ত এনেছি, সেই জীবনের হিসাব আপনি নেবেন না। আমি কেমন সেটা পুরো শহর জানে। সাদ এক মুহূর্ত সেখানে বসলো, আর আগে ভাতের থালাটা ঠেলে দিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। থালাটা মেঝেতে পড়ার শব্দে ফালাক শিউরে উঠলো। সাদ কারো দিকে না তাকিয়ে সিঁড়ি দিয়ে কটকট করে উপরে চলে গেলো। টেবিলে খাবার শেষ হলো বিষণ্ণতায়। বাড়ির নিয়ম অনুযায়ী এরপর বাড়ির মেয়েরা খেতে বসলো। সাদের মা ফালাককে অনেকবার বললেন, বসো মা, খেয়ে নাও। না মা, আপনারা খান, আমি আর খিদে নেই। ফালাক রান্নাঘরে গিয়ে একটা ট্রেতে করে সাদের জন্য ভাত আর তরকারি বেড়ে নিল। সাদের মা রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে সব দেখছিলেন। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, চেষ্টা করো দেখো মা, কিন্তু লাভ হবে না। সাদ একবার জেদ করলে কেউ তাকে খাওয়াতে পারে না। গত কয়েক বছর কতবার যে না খেয়ে রাত কাটিয়েছে তার হিসেব নেই। ওর জেদের কাছে আমাদের সবার জন্য হার মেনে গেছে। ফালাক কোনো কথা বলল না। সাদের জন্য কোথায় যেন ফালাকের মনে এক অদ্ভুত টান তৈরি করছে। লোকটা সারা রাত না খেয়ে থাকবে ভেবে কেমন যেন লাগছে। ট্রে হাতে নিয়ে ধীর পায়ে দোতলার ছাদের ঘরের দিকে এগিয়ে গেল। দরজাটা আটখোলা, ঘর অন্ধকার, শুধু বারান্দা থেকে আসা চাঁদের আলো দেখা যাচ্ছে। ছাদ বিছানার উপর হয়ে শুয়ে আছে। ফালাক ঘরে ঢুকে ট্রেটা টেবিলের উপর রাখলো। অন্ধকার ঘরে ছাদের উপর হয়ে শুয়ে থাকা অবটা দেখে ফালাকের বুকের ভেতরটা কেমন যেন হাহাকার করে উঠল। লোকটা নিষ্ঠুর, সন্দেহ নেই। লোকটা তাকে স্রেফ টাকা দিয়ে কেনা পণ্য ভাবে, তাতেও ভুল নেই। কিন্তু এই যে নিজের বাবার কাছে এতগুলো মানুষের সামনে অপমানিত হয়ে না খেয়ে পড়ে থাকা, এই দৃশ্যটা ফালাকের সহ্য হচ্ছে না। ফালাক নিজেও অনাথ, অপমানের স্বাদ সে ছোটবেলা থেকেই চেনে। তাই হয়তো সাদের এই জেদি নীরবতা তার মনে এক অদ্ভুত কষ্টের ঢেউ তুলেছে। ফালাক খুব ধীর পায়ে বিছানার পাশে গিয়ে দাঁড়ালো। সাদের ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। উঠে পড়ুন, একটু খেয়ে নিন। সাদ নড়ল না, কোনো উত্তরও দিল না। ফালাক দমে গেল না। সে আর একটু কাছে গিয়ে বসলো। বাবার উপর রাগ করে না খেয়ে থাকলে শরীরে ক্ষতি আপনারই হবে। রাত বাড়ছে, শরীরটা তো এমনিতেও ভালো নেই, তার উপর হাতে চোট। তোকে কে আসতে বলেছে এখানে? দরদ দেখাতে এসেছিস? বলেছি না আমার সামনে আসবি না। সাদ এক চটকায় উঠে বসলো। অন্ধকারেও তার চোখে দুটো জল করছে। দেখলো ফালাক ভয়ে পিছিয়ে না গিয়ে বরং খাবার হাতে তার সামনে বসে আছে। আপনার মা বললেন আপনি অনেক রাত না খেয়ে থাকেন, অন্তত 2 লোকমা খেয়ে নিন, তারপর যা ইচ্ছা হয় আমাকে বলবেন, আমি সয়ে নিব। সাদ অবাক হয়ে ফালাকের মুখের দিকে তাকিয়ে রইল। এই মেয়েটার চোখে ভয় আছে, কিন্তু তার চেয়েও বেশি আছে এক গভীর মমতা, যে মমতার স্বাদ এই পাথরের সাদ মির্জার ভিলাতে বহুদিন পায়নি। সাদ ফালাকের হাত থেকে প্লেটটা নিতে চাইল না। ফালাক নিচে হাতে একটা লোকমা মেখে সাদের মুখের কাছে ধরলো। সাদের চল শক্ত হয়ে এলো। একবার ফালাকের চোখের দিকে তাকালো, তারপর যেন নিজের অজান্তেই মুখ খুলল। সাদ প্রথম লোকমাটা মুখে নিতে ফালাকের ঠোঁটের কোণে খুব সূক্ষ্ম একটি হাসির রেখা দিল। সাদের মতো একজন পাষাণ হৃদয়ের মানুষ আজ তার থেকে এক 14 বছরের ছোট মেয়ের জেদের কাছে হার মানল। সাদ নিঃশব্দে খাচ্ছে, আর ফালাক পরম যত্নে তাকে খাইয়ে দিচ্ছে। চলবে।